আমাদের রেট হোম কেয়ারের যে রেটটা তারা কমিয়ে দিয়েছে, এবারে যে তারা $4 মতো কমিয়ে দিয়েছে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যায় কিংবা এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে আসলে পরবর্তীতে কি কি ধরনের সংকট তৈরি হতে পারে? নিউ ইয়র্ক স্টেটে এই সিডিপ্যাপ যে প্রোগ্রামটা, এটা সবচেয়ে মানে মানুষের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য খুবই একটা মানে সুযোগ এনে দিয়েছিল, এবং অন্যান্য স্টেটে কিন্তু এই সুযোগটা নেই। প্যারেন্টসের আসলে প্রয়োজন, সেবাটা প্রয়োজন, কিন্তু ছেলে মেয়েরা বা ছেলের বউ বা মেয়ে হয়তো ঠিক মতো সেবাটা দিচ্ছে না, এই ধরনেরও কিছু কমপ্লেন আছে। সম্প্রতি অনেকগুলো সংকটের কথা বলছিলেন, আপনাদের রেট কমে যাওয়ার কথা বলছিলেন, এই বিষয়টা যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে যে গভর্নর বা আমাদের যে নিউ ইয়র্ক স্টেটের যে গভর্নর বা ডিপার্টমেন্ট অফ হেলথ, তারা এই আমাদের হোম কেয়ার কে প্রথমত সব বন্ধ করে দিয়ে একটা কোম্পানিকে দেওয়ার একটা বিল তারা অলরেডি সাইন করেছে। এটা একটা ইস্যু, সেটা নিয়ে আমরা আন্দোলন করছি। আর একটা ইস্যু হলো তারা আমাদের রেট, হোম কেয়ারের যে রেটটা তারা কমিয়ে দিয়েছে, এবারে যে তারা $4 মতো কমিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে যেমন আগে আমরা কখনো যদি কোনো এমএলটিসিকে $22, $23 যারা দিয়েছে, তারা এখন আর দেওয়ার সুযোগ নেই, কারণ সিডিপ্যাপে যেহেতু $4 মতো কমে গিয়েছে, এখন $21 উপরে আর দেওয়ার সুযোগ নেই। $21.29 $21.09। তো এটা হলো, এটা দেওয়ার পরও আমাদের কিন্তু আর বিজনেসটা থাকবে না, আমাদের প্রফিট আর তেমন থাকার সুযোগ নেই, কারণ সরকার ইচ্ছে করেই, গভর্নর ইচ্ছে করে এটাকে করে আমাদেরকে বিজনেস থেকে আউট করবার একটা চেষ্টা চালাচ্ছে। তবে এর বিরুদ্ধে আমরা মামলা করেছি, আশা করি মামলা আমরা জিতবো। মানে জনগণের যে যে ডিমান্ড, যে হোম কেয়ার যারা সার্ভিস নিচ্ছেন, যে কেয়ার গিভার, তাদের পক্ষে বা আমাদের কোম্পানির সবগুলি কোম্পানি প্রায় মোর দেন 600 সিডিপ্যাপ কোম্পানি নিউ ইয়র্ক স্টেটে আছে, সকলে আমরা সম্মিলিতভাবে এটার উপর মামলা করা হয়েছে। দেখা যাক কি হয়। সরকারের এই সিদ্ধান্তের কারণে আসলে পরবর্তীতে যে যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যায় কিংবা এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে আসলে পরবর্তীতে কি কি ধরনের সংকট তৈরি হতে পারে? প্রথমত এই যে যে এবারে যে $4 কমে গেল, সেক্ষেত্রে যদি আমরা তারপরে সার্ভিসটা দেই, আমরা কোনো রকম প্রফিট মার্জিন একটু পাবো। তারপরে আমাদের সাথে যারা কাজ করে মার্কেটার, তাদের সমস্যা হবে, তাদেরকে যেভাবে আমরা পয়সা দিচ্ছি সেটাও তারা পাবে না। তো এক্ষেত্রে একটা বিশাল আপনার ক্ষতির সম্মুখীন হোম কেয়ার এজেন্সিগুলি হবে। আর যারা কেয়ার গিভার, তারা যে একটু বেশি পেত $22-23 বা $21 মানে এখন দেওয়াটা টাফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে মানে অনেক কোম্পানি অনেক $17-18 করে দিচ্ছে, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যাই সাউথ এশিয়ান যে হোম কেয়ার, যারা $21 আমরা দিব, আর $21.09 করে আমরা দিব, এর বেশি দেওয়ার সুযোগ নেই। এটা গভর্নমেন্ট রেট করে দিয়েছে আর কি, 2109 উপরে, মানে এটা রেট। জি, কেয়ার গিভার প্রসঙ্গে একটু আসি। কেয়ার গিভার হতে গেলে আসলে কি কি যোগ্যতা লাগে, কি কি ধরনের প্রশিক্ষণ, কি কেয়ার গিভার এখানে সিডিপ্যাপ, যেটা সিডিপ্যাপে কোনো যোগ্যতা বলতে তাকে 18 ইয়ার্স হতে হবে, আর তার অবশ্যই লিগ্যাল ডকুমেন্ট থাকতে হবে, আর কোনো প্রশিক্ষণ না থাকলেও হবে, কারণ যেহেতু ফ্যামিলি মেম্বার্স, সে তার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখে, সেক্ষেত্রে এটা প্রশিক্ষণের প্রয়োজন নেই। তো এটা বেশ ইজি। নিউ ইয়র্ক স্টেটে এই সিডিপ্যাপ যে প্রোগ্রামটা, এটা সবচেয়ে মানে মানুষের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য খুবই একটা মানে সুযোগ এনে দিয়েছিল, এবং অন্যান্য স্টেটে কিন্তু এই সুযোগটা নেই, নিউ ইয়র্কে যে সুযোগটা আছে। কারণ নিউ ইয়র্কে তারা চিন্তা করে দেখেছে যে যদি রোগী হসপিটালে যায়, বা রোগী যদি সিনিয়র সিটিজেন শেল্টারে যায়, তাহলে তার আরো খরচ বেশি। এখানে তো বাসায় থেকে যদি তার ফ্যামিলি মেম্বাররা তাকে সেবা দিতে পারে, তাহলে আরো অনেক খরচ কমে যায়। সেদিক থেকে এই সিডিপ্যাপ প্রোগ্রামটা নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ হেলথ তারা চালু করেছে। এটা খুব একটা ভালো প্রোগ্রাম। তবে আরেকটা ডিপার্টমেন্ট আছে মানে হোম কেয়ারের, সেটা হলো লেক্সা, মানে পিসিএ, যাদের লাইসেন্স লাগবে। লাইসেন্সটা হলো এই 1-2 মাসের কোর্স করতে হয়। সেই কোর্সটা করলে একটা পিসিএ লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্সের মাধ্যমে আবার রোগীকে সেবা দেওয়া যায়। সেটা ফ্যামিলি মেম্বার্স না হলে চলবে। আমরা এই যাদের এই সার্টিফিকেটটা আছে, যদি কোনো পেশেন্ট
বাইরে থেকে নিতে চায় তা কেয়ার গিভার, তাহলে আমরা এই যারা লাইসেন্স আছে, সার্টিফিকেট আছে, তাদেরকে আমরা পাঠিয়ে থাকি। আচ্ছা, খুবই বেসিক এবং খুবই কমন একটা প্রশ্ন করতে চাই, যদিও এটা বারবার আমাদের আলোচনায় এসেছে, কিন্তু তারপরেও দর্শকদের কিছু কিছু কনফিউশনের জায়গা থেকেই যায়, তাই খুবই কমন একটা প্রশ্ন করব। এই যে হোম কেয়ারের কথা আমরা বলছি, এই হোম কেয়ার আসলে একদম বেসিক ভাবে কারা কারা পাবেন? হোম কেয়ারটা আসলে যাদের, যেমন হসপিটালে কে যায়, হসপিটালে কে যায়, যারা যারা রোগী, যাদের চিকিৎসা প্রয়োজন, যার চিকিৎসা প্রয়োজন, সেম জিনিস যারা হোম কেয়ার নিবে, তার হাঁটতে পারে না, সে তার মনে থাকে না, তার ওষুধ খাওয়ার টাইম সে ভুলে যায়, কখন খেতে হবে, তার রান্না করতে হবে, তাকে গোসল করার হেল্প করতে হবে, এই কাজগুলি তার যে অ্যাসিস্ট্যান্ট লাগবে, তার একজন লোক লাগবে টু সারভাইভ। তো এখন কারো বেশি লাগে, কারো কম লাগে। এখন হইতে পারে যে কেউ আছে শুধু তার 2 ঘন্টা তার সেবা দরকার দিনে, সে সব করতে পারে, কিন্তু 2 ঘন্টা তার প্রবলেম আছে, যে কোনো প্রবলেম 2 ঘন্টা তার দরকার, তাহলে 2 ঘন্টা সে পাবে। আবার কারো 10 ঘন্টা হইতে পারে, কারো 24 আওয়ার্সই প্রয়োজন, সে মুভ করতে পারে না। তো এই জিনিসটা কিন্তু এমন না যে 65 হলেই একটা লোক, এটা খুব একটা প্রচলিত ধারণা আছে যে বয়স হলেই বোধহয় না, এটা বয়সের সাথে কোনো সম্পর্ক নেই, এটা এইজের সাথে সম্পর্ক না, এটা এজ ডাজন্ট ম্যাটার। অনেক আছে যে 20 বছরের বয়স, সেও তার সেবা যদি প্রয়োজন হয়, সে মুভমেন্ট করতে পারে না, সে 65 নিচে হলেও সে পাবে যদি তার প্রয়োজন হয়। আবার দেখা যায় 75 বছর বয়সে রিজেক্ট হয়েছে, সে পাচ্ছে না, কারণ তার সে সুস্থ, তার প্রয়োজন নেই, সে হাঁটতে পারে, চলতে পারে, বাজারে যায়, মসজিদে যায়। তো 75 বছর বয়স হলেই যে পাবে এমন কথা না। তো এটা যার প্রয়োজন তারাই পাবে। এই প্রয়োজনটা প্রমাণ কি শুধুমাত্র হেলথ প্রোভাইডার দিয়ে করতে হবে না আর কোনো ওয়ে আছে? এই প্রমাণটা প্রথমত তার কি মেডিসিন খায়, কি মেডিসিন খাচ্ছে, তার সে অসুস্থ, তার সে কি তার রোগ আছে, সে সুস্থ মানুষ। অনেক আছে যে 70-72 বছর সুস্থ, টুকটাক হয়তো প্রেশারের ওষুধ খায়, অতএব তার কোনো সেবার প্রয়োজন নেই, তার মেমোরি ভালো, তো প্রয়োজন নাই। এখন তার মেডিসিন কি খাচ্ছে, তার কি ওষুধ আছে, তারপর এইটার উপরে ডাক্তারের একটা রেকমেন্ডেশন লাগে, তার কি প্রবলেম। আর একটা হলো যে 2টা নার্স স্টেটের, ইন্ডিপেন্ডেন্ট নার্স, আমাদের নার্স না, ডিপার্টমেন্ট অফ হেলথের মেডিকেলের নার্স, এই 2টা নার্স কিন্তু আসবে, এসে দেখবে, তারকে পরীক্ষা করবে, কথা বলবে যে তার কি সমস্যা, কেন তার কেয়ার গিভার লাগবে। তারা এটা 2-3 ঘন্টা তার সাথে কথা বলবে, কনভারসেশন করবে। তারপরে এই কনভারসেশনের মাধ্যমে তারা জানতে পারবে তার কতটুকু প্রয়োজন। তার কম্পিউটারে বলে দিবে সিস্টেমে যে তার এই সমস্যা আছে, এই রোগী আছে, এই প্রবলেমগুলি ফেস করতেছে, অতএব তার দিনে 2 ঘন্টা লাগবে না 10 ঘন্টা লাগবে, তো এই সিস্টেমে বলে দিবে তাকে। জি, এই মুহূর্তে ঠিক আমাদের কমিউনিটিতে কোন কোন সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেই সমস্যাগুলো সম্পর্কে একটু জানবো। আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। সমস্যা বলতে কি সংকটগুলোর, যারা সেবা গ্রহীতা রয়েছেন, যারা সেবা নিচ্ছেন হোম কেয়ারে, তারা কোন কোন সংকটগুলোর মুখোমুখি? সংকটের মধ্যে অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসের আসলে প্রয়োজন, সেবাটা প্রয়োজন, কিন্তু ছেলে মেয়েরা বা ছেলের বউ বা মেয়ে হয়তো ঠিক মতো সেবাটা দিচ্ছে না। এই ধরনেরও কিছু কমপ্লেন আছে যে তারা সঠিক সেবাটা পাচ্ছে না। আবার প্যারেন্টসে তার ছেলে মেয়েদেরকে ওইভাবে চাপ দিতে পারছে না, ছেলেমেয়েরা সরকার থেকে ফ্যাসিলিটিস নিচ্ছে ঠিকই, কিন্তু বাবা মাকে সেবাটা দিচ্ছে না, এই ধরনের কিছু কমপ্লেন আছে। তো সেক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে, আমরা ফেস করি যে আপনার একজন প্যারেন্ট, তার ছেলে মেয়ে আছে কয়েকজন, কে দেখবে, কে পয়সাটা নেবে, কার বাসায় থাকবে, এটা একটা ইস্যু আছে। তো এটা নিয়েও কিন্তু ওই ভাইদের মধ্যে, বোনদের মধ্যে একটু অনেক সময় দেখা যায় মনোমালিন্য হয়। এই একটা ইস্যু আমরা অনেক সময় দেখি, ফেস করি। তো একদিকে যেমন আমাদের বাংলাদেশি কমিউনিটি লাভবান হচ্ছে, আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকেই কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান, কারণ যে মেয়েটা, যে গৃহবধূটা কাজ করতে না পারে, একসময় ঘরেই থাকতো, সে ঘরে বসেই এক্সট্রা ইনকাম করার একটা সুযোগ পাচ্ছে। এই দিকটা, এটা যেমন ভালো সাইড। আবার বয়স্করা যারা এই দেশে আগে এসে, আমি দেখেছি যে 8-10 বছর আগে অনেক প্যারেন্টস এই দেশে এসে বেশি দিন থাকতে পারেনি, কারণ ছেলে কাজ করে, ছেলের বউ কাজ করে, মেয়ে কাজ করে, বা মেয়ের জামাই কাজ করে। তো তাদের হসপিটালে নেওয়া যাওয়া, তাদের এই যে মাসে তো 2-3 বার হসপিটালে নিতে হবে,
তাদের সেবা করা, রান্না করা, তো সবকিছু মিলে তারা কিন্তু এই ঠিকমতো এই দেশে যত্নটা পাননি। ফ্যামিলির কাছ থেকেও অবহেলিত ছিলেন, অনেক চলে গেছেন বাংলাদেশে। তো এখন কিন্তু সেটা উল্টো হয়েছে। এখন বাংলাদেশ থেকে আরো আনবার জন্য আরো তদবির বা কল করা বা মানে আগ্রহ দেখানো হচ্ছে। তো এটা ভালো। আমাদের প্যারেন্টসরা এখন আর ডিপেন্ডেন্ট না। আমাদের প্যারেন্টস তারা এখন ঘরেও থাকলেও ছেলের বাসায় থাকলেও বা মেয়ের বাসায় থাকলেও সে একটা ডিগনিটি নিয়ে থাকতে পারে যে হ্যাঁ আমি তোমার বাসায় এমনি নেই বা বার্ডেন হিসেবে, বার্ডেন না। তো এই জিনিসটা একটু ভালো। বয়স্ক লোকরা এই বয়সে একটু আরামে থাকবে, একটু চিন্তামুক্ত ভাবে থাকবে, স্বাধীনভাবে মানে থাকবে। এটাই একটা ভালো। আমেরিকা ইজ গ্রেট কান্ট্রি, আপনার সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু অনেক সময় আমরা কিন্তু এটা মিস ইউজ করি। যে মিস ইউজটা জন্য কিন্তু আমাদের এই মিস ইউজের জন্য কিন্তু গভর্নর যে আইনটা করেছে, যে আইনটা করতে যাচ্ছে, বা এটা কিন্তু এই সমস্ত মিস ইউজের জন্য তারা বলছে যে অনেক সময় মিথ্যা কথা বলে মানে বেনিফিট নিচ্ছে। তো এই আমাদের দেশে এই দেশের অনেক সুযোগ সুবিধা সরকার দিচ্ছে, সেটাকে আমরা সঠিকভাবে ইউজ করতে হবে, আমরা যেন মিস ইউজ না করি। তো মিস ইউজ করলে এটার একটা সময় ধরা পড়ে। রাইটে তো ধরা এদের করে না, কিন্তু একটা সময় কিন্তু ধরা পড়ছে। এই জন্যই এখন আপনি দেখবেন যে এই দেশে যদি কেউ ক্রাইম করে তাহলে 1 বছর পরে হোক 2 বছর পরে হোক সে ধরা পড়বে। এক সময় দেখেছেন যে মর্গেজ বা রিয়েল এস্টেটের অনেক ফ্রড হয়েছে, এই ব্যাংক থেকে অনেক সময় স্ক্যাম আছে, এগুলি নিয়ে যায়, এটা ধরা পড়ে। বাট যেহেতু একটা মুক্ত কান্ট্রি, মুক্ত বাজার অর্থনীতি, উদার দেশ, আমেরিকার ভিতরে কিন্তু একটা আইনের শাসন আছে। আমি ফরেন পলিসি নিয়ে কথা বললে সেটা আবার আলাদা আপনার বিতর্ক আছে, ইসরায়েল ইস্যু, বিদেশি ইস্যুগুলি। তো ভিতরে আমেরিকার ভিতরে কিন্তু আইনের শাসন আছে, মানে সুযোগ সুবিধা আছে। সেই দিক থেকে আমরা মনে করি যে অ্যাজ আমেরিকান উই শুড প্রাউড অফ ইট। আমি একটু জানবো যে আপনি যে সংকটটার কথা বলছিলেন, যে ছেলে মেয়েদের কাছ থেকে হয়তো বা ঠিক মতো সেবা পাচ্ছে না, আবার অনেকগুলো ছেলে মেয়ে থাকলে তখন একটা পারিবারিক জটিলতা তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে যিনি সেবা গ্রহীতা তিনি আসলে কিভাবে আগাবেন, কিংবা তিনি আসলে কি করবেন, তাকে আপনি কি পরামর্শ দিবেন? এটা ভালো কথা, সুন্দর কোশ্চেন। যে পেশেন্ট যার সেবা দরকার, সে কিন্তু যে কোনো মুহূর্তে এই কেয়ার গিভার পরিবর্তন করতে পারবে, তার হাতেই ক্ষমতা। সে হলো প্রিন্সিপাল, আমাদের কোনো ক্ষমতা নাই। মানে হোম কেয়ারের কিন্তু এখানে কোনো কেয়ার গিভার চেঞ্জ করবার, পরিবর্তন করবার কোনো ক্ষমতা নেই। সেক্ষেত্রে শুধু রুগী যে কোনো মুহূর্তে আমাদেরকে যদি কল করে যে আমার আজকে কাল থেকে আমি আমার ছেলে দেখবে না বা আমার মেয়েও দেখবে না, আমি একজন বাইরের আমার বন্ধুকে দেখাবো, আমার বন্ধু আছে সে আমাকে টেক কেয়ার করবে, আমার প্রতিবেশী আছে সে টেক কেয়ার করবে, তো আমরা কিন্তু তার কথাই শুনবো। অতএব এখানে তারা স্বাধীন। এমন না যে তার ছেলে তাকে দেখছে এবং ঠিকমতো সেবা দিচ্ছে না, এটা তাকে সে সহ্য করে যাবে না। তো তার যদি সেবা ঠিকমতো না হয় তাহলে সে যে কোনো মুহূর্তে তার এই কেয়ার গিভার পরিবর্তন করবার তার ক্ষমতা আছে। আমেরিকান সরকার তো খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে, কিন্তু আমাদের যদি আমাদের সোসাইটির কথা বলি, আমাদের কমিউনিটির কথা বলি, দেখা যায় যে যারা আসলে একটু নির্যাতিত কিংবা একটু বঞ্চিত, তারা আসলে নিজেদের পরিবারের বিরুদ্ধে ওইভাবে মুখ খুলতে চায় না। অনেক বাবা মা আসলে দিনের পর দিন হয়তো সহ্য করে যাচ্ছে, কিন্তু নিজের পরিবারের বিরুদ্ধে বলা কিংবা নিজের ছেলেমেয়ের বিরুদ্ধে বলা হয়তো সেই মানসিক শক্তিটাও পায় না, অথবা সেভাবে আসলে যেতে চায় না। সেই ক্ষেত্রে আসলে কি হবে? সেক্ষেত্রে না, প্রথম কথা হলো যে তো আমার যে সেবাটা প্রয়োজন, আমার যে দরকার, সেটা তো আমাকে দিতে হবে। সেটা যদি আমার কোনো ছেলে না দেয়, সে যদি তাহলে তো আমাকে কথা বলতেই হবে। প্যারেন্টসের সে কথা বলা উচিত। এবং এমন না যে তার বাসায় কোনো এই কথা বলবার জন্য, ছেলের বিরুদ্ধে বা ছেলের বউর বিরুদ্ধে বা মেয়ের বিরুদ্ধে কথা বলবার জন্য যদি তাকে ঘর থেকে বের করে দেয়, তাও কিন্তু এই দেশে তাকে সরকার শেল্টার দিবে। এমন না যে আমি আমার ছেলের বিরুদ্ধে এখন কথা বললাম, ছেলে আমার ছেলের কেয়ার গিভার ছিল, আমি তাই পরিবর্তন করে আমার নেইবারকে দিলাম বা বন্ধুকে দিলাম যে আমাকে টেক কেয়ার করবে, সেই কারণে আমার ছেলে আমার উপরে রাগ হয়ে আমার বাসা থেকে বললো তুমি বাসা থেকে বের হয়ে যাও, তাও সমস্যা নয়। কারণ এই দেশের সিটি স্টেট তাকে শেল্টার দেবে। সে যদি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে 911 কল করে যে আমার ছেলে বা মেয়ে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমার এখন থাকবার জায়গা নেই, তাহলে সঙ্গে সঙ্গে এখানকার সিস্টেমে তাকে শেল্টার দেবে। অতএব ভয় পাওয়ার কিছু নেই।
ভয় পাওয়ার কিছু নেই কিংবা আসলে দুর্বল বোধ করার কিছু নেই। সেটাই। জি, গিয়াস আহমেদ, আরেকটা বিষয় একটু জানবো, সেটি হচ্ছে যে আমাদের কমিউনিটিতে কিংবা আসলে অল ওভার আমরা যদি পুরো নিউ ইয়র্কের অবস্থা ধরি, আসলে পরিস্থিতিটা কেমন? যাদের সেবা দরকার তারা সবাই কি পাচ্ছেন, নাকি জনবল সংকট রয়েছে কিংবা যে পরিমাণ যোগান আছে তার তুলনায় চাহিদা অনেক বেশি হয়ে গেছে? আমাদের কেয়ার গিভার কিন্তু অনেক আছে, কেয়ার গিভার কিন্তু অনেক আছে। যেমন নিউ ইয়র্কে বিশেষ করে যেহেতু বিভিন্ন ধরনের লোক নিউ ইয়র্কে থাকতে পছন্দ করে, ইমিগ্রেন্টের লোকজন বেশি, আমাদের কাছে অনেক কলও আসে, ডেলি 2-4টা কল আসে যে তারা চাকরি খুঁজছে অ্যাজ এ কেয়ার গিভার, তাদের লাইসেন্স আছে, সার্টিফিকেট আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে, মানে যত দিন হচ্ছে আমিও এক সময় হয়তো রোগী হয়ে যাব। এভাবে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ রোগী হয়ে যাচ্ছে, তার সেবা প্রয়োজন। তো সেক্ষেত্রে একদিকে যেমন রোগীর সংখ্যা মানে দিনের পর দিন বাড়ছে, আবার কেয়ার গিভারের সংখ্যাও বাড়ছে। তবে উইন উইন সিচুয়েশন আমি বলবো, এমন না যে একেবারে রোগী নাই কেয়ার গিভার বেশি, অথবা কেয়ার গিভার নাই রোগী বেশি, এমন না। মোটামুটি চেক এন্ড ব্যালেন্স আছে। জি, আপনারা শারীরিকভাবে যে সুস্থতার বিষয়গুলো দরকার সেগুলোর দিকে খেয়াল রাখছেন। এই ক্ষেত্রে একজন বয়স্ক মানুষ, আমরা স্বাভাবিকভাবেই ধরে নিচ্ছি যারা হোম কেয়ার নিচ্ছেন তারা সবাই একটু বয়স্ক কিংবা অপেক্ষাকৃত একটু বেশি প্রবীণ, তাদের মানসিক সুস্থতার জন্য আসলে কি করা হয়? মানসিক যে প্রশান্তির জন্য আমাদের যেমন আমাদের ট্রেনিং আছে যে পরিবার বা কেয়ার গিভারের সাথে তার সম্পর্কটা কেমন হবে, কেয়ার গিভার তার সাথে কি ট্রিটমেন্ট করবে, এই ধরনের আমাদের কিন্তু একটা ট্রেনিং আমরা দেই, যে যাতে রোগী কোনো রকম ডিপ্রেস না হয়, মানে রোগী যাতে তার মন প্রফুল্ল থাকে। এবং এর বাইরেও আবার কেউ যদি মনে করে যে সে ডে কেয়ারে যাবে, সপ্তাহে 1 দিন ডে কেয়ারে যাবে, সপ্তাহে 2 দিন ডে কেয়ারে যাবে, ডে কেয়ারে গিয়ে সে রিক্রিয়েশন করতে পারে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক ডে কেয়ারগুলি রিক্রিয়েশন ঠিক মতো দিচ্ছে না। হয়তো অনেক সময় দেখানো হচ্ছে ডে কেয়ার, আসলে ডে কেয়ারের আসল যে জিনিস থাকার, রিক্রিয়েশন করবার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট থাকার দরকার সেগুলি নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে তাকে সে যদি মনে করে যে আমি সপ্তাহে 2 দিন বা 1 দিন ডে কেয়ারে যাবো, সেখানে রিক্রিয়েশনে যাবো, সেটা সুযোগ আছে। আর বাসায় সমস্যাটা কি জানেন, বাসায় যদি ছেলেমেয়েরা যে জব করছে, তাকে কিন্তু নিয়ম হলো 8 ঘন্টা যদি ডিউটি থাকে 8 ঘন্টা তার সাথে থাকবে। তো 8 ঘন্টা যদি তার সাথে থাকে, তাহলে যদি কথা বলবে, তার সাথে কথা বলবে, সে অনেক সময় তার সাথে হাঁটবে। এই 8 ঘন্টা তার সাথে বাইরে গিয়ে একটু হাঁটানো, ঘোরানো, কথা বলা, এগুলো কিন্তু হচ্ছে না। হয়তো মানে বাসায় থাকছে, টিভি দেখছে, বা বাইরে মানে কেয়ার গিভার বাসায় নেই, অনেক সময় দেখা যায় সেও বাইরে চলে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মেনটেন করা উচিত। এবং এটার কারণে কিন্তু এটা কিন্তু অনেক সময় এখন কিন্তু তদন্ত হচ্ছে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমি বাসায় না থেকে আমি বিল করছি, বাসায় না থেকে আমি সেবাটা ঠিক মতো দিচ্ছে না, তাহলে কিন্তু এটা কিন্তু ইদানিং অনেক অথরিটির নজরে আসছে যে এই ধরনের ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা যেই সময়টুকু আমার ডিউটি, কেয়ার গিভার ডিউটি, তারা যেন পেশেন্টের সাথে কথা বলে তার মনটা ভালো রাখে, তার যা প্রয়োজন সেটা যেন ঠিকমতো দেয় এবং সাথে যেন থাকে। তা না হলে আমরা এটা বদনাম হয়ে গেল একবার, এটা যদি একবার জানাজানি হয়ে যায় এবং ইনভেস্টিগেশনে ধরা পড়ে, তা এই সমস্ত কারণে কিন্তু আমাদের গভর্নর একটু টাইট দিচ্ছে। ইনভেস্টিগেশনে যদি ধরা পড়ে যে ফাঁকি দেয়া হচ্ছে, তাহলে তো তার শাস্তি তো ফেডারেল ক্রাইম হয়ে যাচ্ছে। সে মিথ্যার আশ্রয় নিয়ে সে মানে ফেডারেল মানি, সরকারের মানি, ফেডারেল ক্রাইম, তাকে সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে, তার মেডিকেট বন্ধ হবে, তার জেল জরিমানা হবে। এটা কার হবে? কেয়ার গিভার হবে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে যিনি ক্লায়েন্ট, মানে যিনি সেবা গ্রহীতা, সেবা গ্রহীতাও সে যদি মিথ্যা কথা বলে, মানে দেখা যাচ্ছে সে বলছে আমি হাঁটতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে সে বাজারে যাচ্ছে, সে ঘোরাফেরা করছে, তো সেও প্রবলেমে পড়বে। একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে যেহেতু এটা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের মানুষজন, আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের পরিবারের লোক অথবা আমাদেরই প্রতিবেশী, সেই ক্ষেত্রে আইনের চাপ যতটা প্রয়োগ করে সেবা নেওয়াটা যতটা আসলে কি বলবো, যতটা সহজ, তার থেকে বেশি মনে হয় যে আন্তরিকতার জায়গাটা যদি একটু বেশি বিল্ড আপ হয় পরিবারের মধ্যে, তাহলে সেবার মানটা আসলে আরো অনেক বেশি ভালো হয়। সেই ক্ষেত্রে কি পরামর্শ দিবেন? এই কারণেই কিন্তু যে আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ বা গভর্নরের
যে প্ল্যান, যে আইনটা করেছে সিডিপ্যাপ, যে যদি একটা রোগী সে হসপিটালে থাকলে যদি মন মানসিকতা এমনি খারাপ হয়ে যায়, সে যদি সিনিয়র সিটিজেন মানে ভর্তি হয়, সেখানে তো আরো মন খারাপ হওয়ার কথা। তো সেখানে বলছে যে বাসাটাই হবে তার হেভেন। নিজের বাসায় থেকে যদি নিজের পরিবার, বন্ধু বান্ধব যদি সেবাটা দেয়, তাহলে তার মনটা কিন্তু এমনি ভালো থাকে। তো সেই কারণেই এই প্রোগ্রামটা করা। এবং এটা সুন্দর আপনি প্রশ্ন করেছেন, সেটা হলো যে বাসায় থেকে বাসার লোকজন যে কেয়ার গিভার, তাকে অবশ্যই তার সাথে থাকতে হবে, তার যে সেবাটা প্রয়োজন সেটা দিতে হবে। কারণ তাহলে আমার এই রোগীটা, আমার প্যারেন্টস ভালো থাকবে, সে হয়তো আরো বেশি দিন বাঁচবে। তো এটা যেন আমরা মিস না করি। এবং এটার মধ্যে এটা না করলে, এই ফাঁকি দিলে কিন্তু এই ফাঁকিটা ইদানিং কিন্তু তদন্ত হচ্ছে, এবং এটা ঠিক না। আমরা আইনের যে মানে মিস ইউজ যেন না করি, আমরা এই হোম কেয়ারে যে মিস ইউজ অনেক সময় শোনা যায়, এটা যেন না করি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।